আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নরেন্দ্র মোদী কলকাতায় ইস্টার্ন কমান্ডের সেনা সদরে বাংলাদেশ নিয়ে কি কিছু আছে, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই গতকাল রোববার সন্ধেবেলা কলকাতায় পৌঁছে গেছেন। তিনি কলকাতায় রাত্রি যাপন করেছেন রাজভবনে, এবং আমরা যে মুহূর্তে কথা বলছি সেই মুহূর্তে তিনি ভারতের সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার ফোর্ট উইলিয়ামে সেনা সদর ফোর্ট উইলিয়াম ইস্টার্ন কমান্ড সেনা সদরে সম্মেলনে অংশগ্রহণ করেছেন। যৌথ সেনা সম্মেলন 2025-এর উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদী। প্রতি 2 বছরে একবার ভারতের সশস্ত্র বাহিনীর 3 শাখার প্রধানরা এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা এই সম্মেলনে বাহিনীর লক্ষ্য ও কর্মপন্থা নিয়ে সর্বোচ্চ স্তরে মত বিনিময় করেন। ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের সদর দপ্তর বিজয় দুর্গ, যেটি ফোর্ট উইলিয়াম নামে পরিচিত, আজ থেকে 3 দিনের সম্মেলন শুরু হয়েছে। প্রধানমন্ত্রী এই সম্মেলনে উদ্বোধনী পর্বে যোগ দেওয়ার জন্য গতকাল সন্ধ্যায় কলকাতায় এসে পৌঁছেছিলেন। আমি খানিক আগে যেটি বললাম, প্রধানমন্ত্রীর পাশাপাশি এই সম্মেলনে যোগ দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, প্রতিরক্ষা প্রতিমন্ত্রী, সেনা সর্বাধিনায়ক সিডিএস, প্রতিরক্ষা সচিব এবং অন্য কয়েকটি মন্ত্রকের সচিবরাও, আর 3 বাহিনীর প্রধানরা তো আছেনই। এই সেনা সম্মেলনটা কি শুধুমাত্র সেনা সম্মেলন, নাকি আরো কিছু আছে? আরো কিছু আছে বলেই প্রতীয়মান হচ্ছে, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ধেবেলা কলকাতায় পা দিয়েছেন, রাজভবনে গেছেন এবং রাজভবনে রাত্রি যাপন করেছেন, এবং সেখানে আনঅফিসিয়ালি কিছু বৈঠকও করেছেন, তেমনটাই জানা যাচ্ছে। কিন্তু এই সম্মেলনটা যে শুধুমাত্র একটা রুটিন সেনা সম্মেলন তাই নয়। প্রতি 2 বছর অন্তর সব বাহিনীর প্রধানরা একসাথে সম্মিলিত হন, কিংবা ভারতের প্রধানমন্ত্রী এটি উদ্বোধন করেন, কখনো করেন কখনো করেন না। শুধু এখানেই সীমিত নয়, এর পেছনে আরো কিছু নিশ্চয়ই উদ্দেশ্য আছে। বিশেষ করে আঞ্চলিক নিরাপত্তা, অখণ্ডতা, এই বিষয়গুলো আছে। ফোর্ট উইলিয়ামের এই সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের উত্তর ও পূর্বাঞ্চলের সীমান্ত নিরাপত্তা নিয়ে সেনার সঙ্গে আলাদা বৈঠক করবেন, এবং সেই বৈঠকে থাকবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, সেনা সর্বাধিনায়ক সিডিএস অনিল চৌহান, 3 বাহিনী প্রধান এবং অন্যান্য উচ্চ পদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তারা, এবং ইস্টার্ন কমান্ডের প্রধান তো থাকবেনই। একটি বিষয় খেয়াল করুন যে সেনাবাহিনীর সঙ্গে আলাদা করে বৈঠক করবেন, কেন করবেন? বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলে সীমান্ত নিরাপত্তা জোরদার করবার জন্য। ভারত বর্তমান সময়ে বিশেষ করে বাংলাদেশ পরিস্থিতির দিকে খুব তীব্রভাবে গত 1 বছর যাবৎ নজর রাখছেন। শুধু নজর রাখছে বললে ভুল হবে, পূর্ব সীমান্তে তাদের নিরাপত্তাও জোরদার করেছে। সাম্প্রতিক সময়ে ভারতের আরেক সীমান্তে, নেপাল সীমান্তে, নেপালে একটা বেশ সহিংসতাপূর্ণ ঘটনা ঘটে গেছে। ঘটনা ঘটবার পরে সেখানে সরকার পরিবর্তন হয়েছে, এবং এখন পর্যন্ত অবস্থা যেটি মনে হচ্ছে যে নেপাল এবং নেপাল সীমান্ত, নেপাল ভারতের 1700 কিলোমিটার সীমান্ত, সেই সীমান্ত অনেকটাই সুরক্ষিত এবং ভারতের নিয়ন্ত্রণে নেপাল আছে। নিয়ন্ত্রণে বলতে এই নয় যে ভারতের হস্তক্ষেপে আছে। বাংলাদেশের কিছু মানুষ আবার কথায় কথায় হস্তক্ষেপ খোঁজেন, তো সেইটা নয়। কারণ নেপাল একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, ভারত একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। কারণ ভারত নিজেদের উন্নতির কথা চিন্তা করে। প্রশংসা করলে এটিও অনেকের গায়ে জ্বালা করে, কারণ ভারতের যে উন্নতি, ভারতের যে উন্নয়ন,
আপনি কল্পনাও করতে পারেন না যে আপনি যদি ধরেন বাংলাদেশের যে সময় থেকে জন্ম হয়েছে 54 বছর আগে 1971 সালে, যে সময়টিতে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তান বাংলাদেশ স্বাধীন করবার যুদ্ধে যোগদান করেছিল, যোগদান করে 13 দিনের যুদ্ধে বাংলাদেশকে সহযোগিতা করে স্বাধীনতা এনে দিয়েছে। সেই সময়ের ভারতের কথা চিন্তা করুন। সেই সময় ভারত তখনও বিপুল জনগোষ্ঠীর প্রায় 1.25 কোটির বেশি জনসংখ্যা অধ্যুষিত ভারতবর্ষ ছিল তখন পৃথিবীর অন্যতম দরিদ্রতম একটি দেশ। সেই ভারত 54 বছরে এসে আজকে যদি চিন্তা করেন, ভারত চতুর্থ অর্থনীতির দেশ, খুব শীঘ্র তৃতীয় অর্থনীতির দেশের কাতারে সামিল হবার অব্যাহত প্রচেষ্টা আছে। সেই জায়গায় ভারত কারো সঙ্গে যে যুদ্ধ জড়িয়ে যাবে, সহিংসতায় জড়িয়ে যাবে, যুদ্ধবাজ দেশগুলোর মতো, ধরুন ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র অন্য দেশে যুদ্ধ লাগিয়ে দিবে, ষড়যন্ত্র করবে, তেমনটা ভারতকে কখনোই মনে হয় না। ভারত নিজেদের উন্নতি করতে চায় এবং উন্নতির জন্য আশপাশকে শান্ত রাখতে চায়, সেটাই মনে হয়েছে। নেপাল পুরোপুরি শান্ত হয়ে গেছে এবং ভারত সহযোগিতা করবে, এবং নেপালও ভারতের প্রতি একটা কৃতজ্ঞতা বোধ নিয়ে সরকারটি গঠিত হয়েছে। বাংলাদেশে কি হয়েছে? বাংলাদেশে আজকে 1 বছর হতে চলল, এখন পর্যন্ত ভারতের প্রতি, ভারত যেহেতু আমাদের নিকট প্রতিবেশী, বড় ভাই, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দেশ, ভারতের প্রতি আমাদের কোন রকম, আমাদের সরকারের তরফ থেকে, আমাদের এক শ্রেণীর জনগণের পক্ষ থেকে কোন রকমের কৃতজ্ঞতাবোধ, কোন রকমের সিম্প্যাথি দৃষ্টি, কোন রকমের শুভ দৃষ্টি কিচ্ছু নেই। সেই ভারত কি করবে? সেই ভারত যুদ্ধে জড়াবে না। বারবার বলছি যে ভারত যুদ্ধে জড়াবে না, কিন্তু সীমান্তে নিরাপত্তা জোরদার করবে, কারণ এখানে উস্কানি দেবার অভাব নেই। তো বাংলাদেশে পাকিস্তান আইএসআইয়ের একটা আবাস স্থান গড়ে উঠেছে, এখানে আমেরিকান আর্মির আবাস স্থান গড়ে উঠেছে এখানে, সেখানে ভারত কি করবে? কারণ বাংলাদেশের তরফ থেকে কিছু করা হলো না, পাকিস্তানের তরফ থেকে একটা ষড়যন্ত্র করা হলো। আমি বারবার উদাহরণ দেই যে পহেলগাঁয়ে কাশ্মীরে ভারত সীমান্তে ঢুকে 26 জন মানুষকে গত এপ্রিলে হত্যা করা হয়েছে। আজকে বাংলাদেশ থেকে ভারতের পূর্ব সীমান্তে কোনো জায়গায় ঢুকে একটা যদি জঙ্গি হামলা করা হয়, তাহলে এই দোষটা কার উপর এসে চাপবে? বাংলাদেশের উপর। ভারত তখন কি ছেড়ে দেবে বাংলাদেশকে? পাকিস্তানে যখন ভারত আক্রমণ করলো নিজেদের সুরক্ষার জন্য জঙ্গি ঘাঁটি, মে মাসের 6 তারিখ দিবাগত রাতে 7 তারিখ, 6 তারিখ দিনের বেলাও কি কেউ জানতে পেরেছেন? জানতে পারেননি। বাংলাদেশকে বিপদে ফেলানোর জন্য এই পাকিস্তানিরা রেডি আছে, কারণ বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের উন্নতি পাকিস্তান মানে না, মেনে নিতে পারে না। বাংলাদেশের এক শ্রেণীর জনগণ পাক 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 করে, বাংলাদেশকে পেছন দিক থেকে টেনে নামাও। আজকে পাকিস্তানের অর্থনীতি, বাংলাদেশের অর্থনীতি আপনি যদি চিন্তা করেন, বাংলাদেশ পাকিস্তানের থেকে এগিয়ে। যে মূল দেশটা ছিল সেই পাকিস্তান থেকে ভাগ হয়ে বাংলাদেশ হয়েছে। পাকিস্তানকে এটা মেনে নেবে? একটা শিশু, আপনি যদি শিশু, আপনি নির্বোধ, আপনি বুদ্ধি প্রতিবন্ধী, আপনি একটু ঠান্ডা মাথায় যদি চিন্তা করেন যে পাকিস্তানকে বাংলাদেশের উন্নতি মেনে নেবে? বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নেবে? মেনে নেয় আন্তরিকভাবে? বাঙালির সাথে পাকিস্তান কি ভালো আচরণ করে? এখনো আটকে পড়া বাঙালিরা পাকিস্তানে আছে, আমি এই কথাগুলো বারবার বলি, আবারও বলছি, তাদের সাথে কেমন আচরণ করে পাকিস্তানে? অথচ এক শ্রেণীর মানুষ এগুলো বুঝতে চান না। যে কোনো সময় একটা উস্কানিমূলক ঘটনা বাংলাদেশ থেকে, পূর্ব সীমান্ত থেকে ভারতের সাথে ঘটাতে পারে এবং ভারত ছেড়ে দেবে না। একদিন আগেও জানতে পারবেন না যে এখানে একটা ঘটনা ঘটেছে, যেমনটা পাকিস্তানের কাশ্মীরে যে ঘটনা ঘটলো, যে ভারত জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিল। ওই দিন সকালবেলাও, ওই দিন বিকেল বেলাও মানুষ জানেনি, হঠাৎ করে রাতে অ্যাটাক, সার্জিক্যাল স্ট্রাইক। বাংলাদেশে যদি হয় অবাক হবেন?
অবাক হওয়ার কোনো কারণ নেই, কারণ বাংলাদেশ পরিস্থিতি 14 মাসেও বিগত আওয়ামী লীগ সরকার পতনের পরে ইউনূস সরকারের আমলে 14 মাসেও বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের কোনো উন্নতি হয়নি এবং আগামীতে সামনের দিনগুলোতে উন্নতি হবার কোনো সম্ভাবনা নেই। কাজে ভারত তাদের পূর্ব প্রস্তুতি রেখে দিচ্ছে এবং তারই অংশ হিসেবে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভারতের শীর্ষ সামরিক কর্মকর্তা, বেসামরিক কর্মকর্তাদের সাথে ইস্টার্ন কমান্ডের সদর দপ্তর বিজয়দুর্গ বা ফোর্ট উইলিয়ামে বৈঠক হতে যাচ্ছে। কাজেই পাকিস্তান নিয়ে বাংলাদেশে যারা বাড়াবাড়ি করছেন, বাংলাদেশেরই ক্ষতি হবে। জানি না আপনাদের শুভবুদ্ধির উদয় হবে কিনা। উপরওয়ালার কাছে প্রার্থনা করি, যারা এই মুহূর্তে দেশের নীতি নির্ধারক, কর্ণধার, তাদের শুভবুদ্ধি উদয় হোক যে পাকিস্তানের ফাঁদে বাংলাদেশ পা দেবে না, তাতেই আমাদের মঙ্গল। নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ইউনূসকে বেকায়দায় ফেলে দিল। এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা ইতিমধ্যেই জানেন যে গত শুক্রবারে রাতে নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী, সে দেশের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন এবং দায়িত্ব নিয়ে গতকাল রোববার তিনি একটা ভাষণ দিয়েছেন। সেই ভাষণে বলেছেন যে আমরা এখানে দীর্ঘস্থায়ী ক্ষমতায় থাকতে আসিনি, আমরা 6 মাসের মধ্যে নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করব। শুধু তাই নয়, তিনি যেদিন যে মুহূর্তে দায়িত্ব নিয়েছেন শুক্রবার রাতেই নেপালের নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন, আগামী 5 মার্চ নির্বাচনের তারিখ। এই জায়গায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা বেকায়দায় ফেলে দিলেন। কারণ হচ্ছে নেপালের জেনজি আন্দোলনের চরিত্র আর বাংলাদেশের জেনজি আন্দোলনের চরিত্র একদম একই রকম। একই রকম চরিত্র থেকে একটা সরকার গঠিত হলো। সরকার গঠিত হয়ে বাংলাদেশে 14 মাস পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত বাংলাদেশের নির্বাচনের তারিখ তো দূরের কথা, সম্ভাব্য একটা সময় বলা হয়েছে, কিন্তু আদৌ নির্বাচন হবে কিনা সেই ব্যাপারে সন্দেহ সংশয় আছে। অথচ নেপালের জনগণ, নেপালের সরকার সবার মধ্যে একই একটা চিন্তা চেতনা, ধ্যান ধারণা যে আমাদের আগামী নির্বাচনটা কবে হচ্ছে, মার্চ মাসের 5 তারিখে, 2026-এর মার্চের 5 তারিখে নিশ্চিত। সেভাবে প্রস্তুতি নিয়ে দেশটা এগুচ্ছে। বাংলাদেশ এগুচ্ছে না, পিছাচ্ছে না, স্থবির হয়ে আছে, বাংলাদেশকে একটা হযবরল অবস্থায়। এই জায়গা থেকে ডক্টর ইউনূসকে একটা বেকায়দায় ফেলাই দিল। আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে খুব ভালো লাগলো, আসলে নেপাল বিষয় নিয়ে নেপালের এই যে সমস্যাগুলো সমাধান হচ্ছে আর ভালো লাগছে, যার কারণে আলোচনা করতে আসছি। এই যে নেপালে যে জেনজিরা বিক্ষোভ করলো, বিক্ষোভে অগ্নিসংযোগে ভাঙচুর, এই বিষয়গুলোকে নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি স্বয়ং নিজে তার ভাষণে বললেন যে এগুলো ফৌজদারি অপরাধ এবং এগুলোর যথাযথ তদন্ত করা হবে, তদন্ত করে বিচারের আওতায় আনা হবে। বিচার বিভাগের মানুষ, রাজনীতি বিজ্ঞানের মানুষ, বিবেকবান মানুষ বিবেকের সাথে একটা ফয়সালা দিয়েছেন রোববার। গতকালকে সিংহ দরবারে, নেপালের প্রধানমন্ত্রীর বাসভবন এবং কার্যালয় সিংহ দরবারে দায়িত্ব নেওয়ার পরেই নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি ঘোষণা দিয়েছেন যে সহিংসতার তদন্ত হবে। কারা এই সহিংসতা করলো, তারা কি আসলে নেপালি নাকি ষড়যন্ত্রকারী, তদন্ত করে জনসম্মুখে আনা হবে এবং বিচার করা হবে। কি চমৎকার! অথচ বাংলাদেশে আপনি দেখুন, বাংলাদেশে 2024 সালের জুলাই আগস্টে যে সহিংসতা করা হয়েছে, পুলিশ হত্যা করা হয়েছে, মানুষ হত্যা করা হয়েছে, সেগুলো ইনডেমনিটি দিয়ে সেই বিচারগুলো বন্ধ করে রাখা হয়েছে। আমার মেট্রো রেল কে পুড়িয়ে দিল, আমার রাষ্ট্রীয় টেলিভিশন প্রতিষ্ঠান কে পুড়িয়ে দিল, আমার সচিবালয়ে কে আগুন দিল, আমার বিভিন্ন স্থাপনা, আমার সড়ক ভবনে কে আগুন দিল, শত শত মানুষ হত্যা করলো, শত শত পুলিশকে হত্যা করলো, সেগুলোর বিচার হবে না। ডক্টর ইউনূস ইনডেমনিটি দিয়ে সেগুলো বন্ধ করে রেখেছে। অথচ
নেপাল সরকার দায়িত্ব নিয়ে ওই বিষয়গুলোর সাথে সাথে ক্লিয়ার করলেন। নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি, তাহলে কি সুশীলা কার্কি বাংলাদেশের ইউনূস সরকারকে বেকায়দায় ফেলে দিলেন না? শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের জনগণকে এটা বুঝতে হবে, বোঝা উচিত যে দেখুন, নেপাল পারে, বাংলাদেশ কেন পারছে না। আমি গতকাল পরশুদিনে একটা ভিডিও করেছিলাম, নেপাল পারলো, গতকালকে আমরা পারিনি। আবারও একই কথা বলছি যে বাংলাদেশের জনগণ, আপনারা দেখুন, আপনারা কাকে বসিয়েছেন সরকারে? ডক্টর ইউনূস। আপনাকে নিয়ে, আপনার দেশকে নিয়ে ফুটবল খেলছে ডক্টর ইউনূস বাহিনী, অথচ নেপাল নির্বাচনের দায়িত্ব দিয়েছে, নির্বাচনের ডেট দিয়েছে, এবং যারা সহিংসতাকারী, যারা অপরাধী, তাদের বিচারের আওতায় এনেছে। এখন পর্যন্ত আমি এই কথাগুলো বলেছি, রিপিট হচ্ছে, তারপরেও বলি, এখন পর্যন্ত সেনাবাহিনী সেখানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে রাস্তায় নেই, কিন্তু রাস্তায় নামছে না, স্থায়ীভাবে নামছে না। বাংলাদেশে 1 বছর হয়ে গেছে। গতকালকে এক সাবেক সেনাপ্রধান বলেছেন যে সেনাবাহিনী এইভাবে ব্যারাকের বাইরে থাকাটা সেনাবাহিনী বিতর্কিত হচ্ছে। এটা সত্য কথা। সেনাবাহিনী দিনের পর দিন কেন ব্যারাকের বাইরে থাকবে? সেনাবাহিনী গতকালকে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুঁইয়া খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। এই যে সেনাবাহিনী পুলিশের দায়িত্ব পালন করছে, এতে করে পুলিশ শক্ত হতে পারছে না, দায়িত্ব নিতে পারছে না, সেনাবাহিনীর ক্ষতি হচ্ছে, সেনাবাহিনীর প্রশিক্ষণ নিতে পারছে না। আমরা দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছি? বাংলাদেশের মানুষ বুঝুন, বিশ্ববাসী বুঝবে। বিশ্ববাসীর কাছে রিসেন্ট একটা উদাহরণ তৈরি হলো নেপাল। নেপাল সহিংসতার বিচার করবে, বাংলাদেশ বিচার করে না। বাংলাদেশ ইনডেমনিটি দিয়ে বিচার বন্ধ করে দিয়েছে। নেপাল দ্রুততার সাথে নির্বাচনের ডেট দিয়ে দেয়, নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা দিয়ে অন্তর্বর্তী সরকার চলে যাবে। বাংলাদেশ কবে যাবে কেউ জানে না। কাজেই বিশ্ববাসীর ধরার বিষয় আছে, বিশ্ববাসী অবশ্যই ধরবে। ইউনূস যদি শঙ্কিত না হয়, অতি শীঘ্রই ডক্টর ইউনূস এবং ইউনূসের পরিষদের শঙ্কিত হওয়া উচিত, কারণ বাংলাদেশের মানুষের মধ্যে এই ভাবনাগুলো কাজ করবে যে নেপাল পারছে, কেন আমরা পারছি না। বাকি বিশ্বের মধ্যে এই ভাবনাগুলো কাজ করবে। বিশ্ব থেকে এক প্রকার একঘরে আমরা ইতিমধ্যে হয়ে গেছি। কূটনৈতিকভাবে কোনো সম্পর্ক নাই পৃথিবীর। এক আমেরিকান ষড়যন্ত্র, আমেরিকা পেছন থেকে ষড়যন্ত্র, আমেরিকায় বিশ্ব নয়, আমেরিকার বাইরে বাকি একটা বিশাল বিশ্ব আছে। আপনারা ইতিমধ্যে সেই বিশ্বের নড়াচড়া কিন্তু খেয়াল করছেন, নড়াচড়া শুরু হয়ে যাবে। কাজেই ষড়যন্ত্র করে ডক্টর ইউনূস যে পার পেয়ে যাবে তা কিন্তু হবার নয়, ধরা খেতেই হবে। সৎ উদ্দেশ্য যদি না থাকে, ধরা খেতেই হবে। নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সৎ উদ্দেশ্য আছে, তিনি নির্বাচন দিয়ে বিচার করে সুষ্ঠুভাবে চলে যাবেন। কিন্তু বাংলাদেশে লীলা খেলা, এই লীলা খেলার বিচার হবে মাস্ট, কেউ ঠেকাতে পারবে না। এই জন্যই বলছি যে নেপালের সুশীলা কার্কি বাংলাদেশের ডক্টর ইউনূসকে এক মহা বিপদে ফেলায় দিল। এই বিপদগুলো এই কারণে যে নেপাল দেখিয়ে দিল আঙ্গুল দিয়ে যে এইভাবে কাজগুলো করতে হয়। ডক্টর ইউনূস, তুমি 14 মাস সময় পেলে, তুমি কিচ্ছু করনি, আর কবে করবে? কাজেই তুমি যদি এখন চলেও যাও, তারপরেও রক্ষা হবে না। গত 14 মাসে মেঘে মেঘে বহু বেলা হয়েছে, পদ্মা যমুনার বহু জল গড়িয়েছে। এই জলের প্রতিটা কণার হিসেব হবে বাংলাদেশে, আজ হোক আগামীকাল হোক। কাজেই আবারও এই কথা বলেই শেষ করব যে সুশীলা কার্কি ডক্টর ইউনূসকে বিপদে ফেলে দিয়ে দিলেন। এই বিপদ ডক্টর ইউনূস নিজের বিপদে নিজেই পড়েছেন, নিজের গর্তে নিজেই পড়ছেন। ধোঁকা দিয়ে আজকের পৃথিবীতে